না, আমি শুধুমাত্র নেতা হামজা চৌধুরীর কথাটা বলতে চাই। মানে মাঠে একজন নেতা কিভাবে টোটাল দলকে একত্রিত করে বা একতাবদ্ধ রাখে, সংঘবদ্ধ রাখে, যা হামজা চৌধুরী হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ হয়েছিল এই ভুটানের বিপক্ষে ম্যাচে। আমরা ইন্ডিয়ার বিপক্ষেও দেখেছি, গত ম্যাচে আর্মব্যান্ড ছিল, অধিনায়কের আর্মব্যান্ড ছিল জামাল ভুঁইয়ার হাতে, কিন্তু মাঠে টোটাল খেলোয়াড়দের যা কিছু করা দরকার, কি করবে না করবে, কোথায় কে কাকে পাস দেবে, মোটামুটি এরকম দিক নির্দেশনা কিন্তু হামজা চৌধুরীর কাছ থেকে আসছিল। ফলে হামজা চৌধুরী 100-তে 100। এখন সিঙ্গাপুরের বিপক্ষে এই যে সামনে থেকে নেতৃত্ব দেয়া বা নিজে গোল পাক না পাক, মানে টোটাল দলকে মিডফিল্ডে তার দেখাশোনা, ডিফেন্সে এসে আবার আবার কখনো ওপরের দিকে উঠে যাওয়া, এই যে ব্যাপারগুলো, এটাই হচ্ছে জামাল ভুঁইয়ার হামজা চৌধুরীর আসল গুণ। এবং মানে এটা তিনি জারি রাখবেন, আশা করা যায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও আমরা তার এই পারফরমেন্স পাবো, যদি না ইনজুরি বা এরকম, আমরা আশা করি এরকম কোনো সমস্যার মধ্যে তিনি যাবেন না, করবেন না। আর জামাল ভুঁইয়াকে নিয়ে এক ধরনের কথা হচ্ছে যে জামাল ভুঁইয়া কি আসলেই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবে কিনা সিঙ্গাপুরের বিপক্ষে বা এরপরে হংকং এর বিপক্ষে, এরকম। কারণ আমরা লাস্ট ইন্ডিয়া ম্যাচে তাকে নামাইনি, অধিনায়ক হিসেবে প্রেস কনফারেন্সে এনেছে, সবকিছু করেছে, কিন্তু নামাইনি। এই ম্যাচে যদিও ছিল, সিঙ্গাপুরের বিপক্ষেও মূল একাদশে কাবরেরা রাখবেন কিনা যদিও সেটা নিশ্চিত না, কিন্তু আমার ধারণা যে ভুটানের বিপক্ষে ম্যাচ দেখার পরে অন্তত সন্তুষ্ট তিনি মূল একাদশেই থাকবেন। তো এই যখন ব্যাপার স্যাপার, আমার কাছে মনে হয় না যে জামাল ভুঁইয়া খুব দ্রুত মানে এরকম কোনো ম্যাচে এসে অবসর নিয়ে নেবেন। আবার জানি না, একজন খেলোয়াড় এমনও হয় যে খুব ভালো ফর্মে থাকা অবস্থাতেই নিজে আসলে বিদায় বলেন, ক্যারিয়ার শেষ করে দেন, সেটা হতে পারে। এটা জামাল ভুঁইয়ার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার কাছে মনে হয় জামাল ভুঁইয়ার কাছ থেকে এখনো 2-3 বছর ভালোভাবেই সার্ভিস পাওয়া সম্ভব। এর বাইরে আমরা এই যে এত কথা বলছি খেলোয়াড়দের নিয়ে, ফাহমিদুল, জামাল ভুঁইয়া বা হামজা চৌধুরী, অনেকে নিয়ে কথা বলছি, তো এর বাইরে কিন্তু মূল লড়াইটা তো সিঙ্গাপুরের বিপক্ষে। সিঙ্গাপুর কিন্তু এই যে যখন কথা বলছি অলরেডি ম্যাচ হয়ে গেছে, মালদ্বীপকে তারা 3-1 গোলে হারিয়েছে, এবং তাদের যে ফরওয়ার্ড লাইন সেইটা সামাল দেওয়ার জন্য আমাদের ডিফেন্স কতটা আসলে প্রস্তুত বা কতখানি শক্তিশালী আমাদের ডিফেন্স, সেইটা নিয়ে ওই জায়গাতে আমার সন্দেহ আছে। কারণ কাবরেরা যে ডিফেন্স লাইন দিয়ে ভুটানের বিপক্ষে খেলেছে, তাদের কোন রকম বলা যায় যে পরীক্ষাই দিতে হয়নি, কিন্তু সিঙ্গাপুর কিন্তু এত সহজে ছাড়বে না। সিঙ্গাপুরের ফরওয়ার্ডরা এত বেশি স্পিডি, এত কুইক রান করবে, যেটা আসলে আমাদের ওই ডিফেন্ডারদের সামাল দেওয়াটা মুশকিল আছে। কারণ আমি এর আগেও একটা বলেছি যে আপনার সাদউদ্দিনকে খেলাচ্ছে লেফট ব্যাক হিসেবে, তিনি লেফট ব্যাক না, তিনি একজন উইঙ্গার, তাকে লেফটে খেলাচ্ছে এবং আবার রাইট ফুটারকে খেলাচ্ছে লেফটে। সবকিছু মিলে কাবরেরার এই ডিফেন্সটা লাইন নিয়ে, মানে আমি তপু এবং তারিক কাজী নিয়েও একটু এদিক ওদিক আছে, কিন্তু তারপরেও তারিক কাজী এবং তপুকে রাখতে চাই। আর সাদউদ্দিন এবং তাজউদ্দিন দুই ভাই, আসলে ওই জায়গায় আমার কাছে মনে হয়েছে ইসা ফয়সাল বা অন্য কাউকে যদি দেওয়া যায় সেটা আরো বেটার হয়। যে কোনো একজনকে রেখে, তাজ বা সাদকে রেখে, বাকিটা হয়তো হতে পারে ইসা ফয়সাল বা অন্য কাউকে দিয়ে ওখানে ট্রাই করা যেতে পারে। মিডফিল্ড যথেষ্ট ভালো, সামিদ সোম যখন যোগ হবে তাতে তো শক্তিমত্তা আরো বাড়বে। এক পাশে হামজা, এক পাশে সামিদ সোম, মাঝে জামাল ভুঁইয়া বা মুজিবুর রহমান জনি, যাই হোক। আর উইং এর যে ব্যাপারটা, এক পাশে তো রাকিব, রাকিব উইঙ্গার হিসেবে, কিন্তু এই যে ভুটানের বিপক্ষে ম্যাচে দেখেছি রাকিবকে আসলে নাম্বার 9 হিসেবে খেলিয়েছে। 9 হিসেবে খেলালেও রাকিব বারবারই আসলে উইং অপারেট করেছে। এই জায়গাগুলোতে কোচ কিভাবে আসলে ম্যানেজ করবে আমি জানি না।